আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছেন। যশোর বোর্ড ২০২২-এর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের যে বহুনির্বাচনী প্রশ্নটি রয়েছে, আজকে আমরা এই প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব। এবং আপনারা জানেন আমরা সবসময় প্রশ্ন সলভ করি এমনভাবে যে প্রতিটি প্রশ্ন সমাধানের সাথে সাথে আমরা যেন আরও ওই রিলেটেড যে প্রশ্নগুলো আছে সেগুলোও অ্যান্সার করতে পারি, আমরা সেভাবেই প্রশ্ন সলভ করি। সো আজকের আমরা যশোর বোর্ড ২০২২-এর যে প্রশ্নটি আছে এটা সলভ করব। আশা করছি আপনাদের এই ৩০টি প্রশ্নের পাশাপাশি আরও মিনিমাম ১০০টি প্রশ্ন আপনি সমাধান করতে পারবেন, সেই অ্যাবিলিটি আপনার মধ্যে তৈরি হবে এই ভিডিওটি দেখার পরে। সো আমরা প্রথম প্রশ্নটি দেখতে পাচ্ছি যে ব্যাংক বিবরণী বা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতকরণের সময় ব্যাংক বিবরণীর যে ক্রেডিট উদ্বৃত্ত বলতে আসলে কী নির্দেশ করা হয়। সো আমরা জানি যে এখানে যে অ্যান্সারটা আছে এটা আমরা আগে একটু বলি। সেটা হচ্ছে এখানে অপশন আছে ব্যাংক জমার অতিরিক্ত বোঝায়, নাকি ব্যাংক জমার উদ্বৃত্ত বোঝায়, নাকি ব্যাংক কর্তৃক সরাসরি আদায় বা হচ্ছে দেনাদার কর্তৃক সরাসরি জমা। এই চারটা অপশনের মধ্যে কোনটা বোঝায়? তো আমরা জানি যে ব্যাংক সমন্বয় বিবরণী আমরা আমানতকারী যারা তারা নিজেরা প্রস্তুত করে থাকে, এবং এই ব্যাংক বিবরণীর যে ক্রেডিট উদ্বৃত্ত এটা দ্বারা আসলে কি বোঝায়। সো আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে, ওখানে দুই ধরনের বিবরণী দেওয়া থাকে, একটা হচ্ছে নগদান বিবরণী বা নগদ বই অনুযায়ী, আর একটা হচ্ছে ব্যাংক বিবরণী অনুযায়ী। সো আপনাদের এখানে একটা শর্টকাট টেকনিক আছে, সেটা হচ্ছে আপনারা সবসময় চেষ্টা করবেন ব্যাংক বিবরণীর ক্রেডিট বা ব্যাংক বিবরণীর ডেবিট এই জিনিসগুলো অনেক সময় আমাদের জন্য একটু মনে রাখা বা বোঝা একটু ডিফিকাল্ট হয়ে যায়। সো আপনারা চেষ্টা করবেন এই যে ব্যাংক বিবরণী যেটা আছে এটাকেও নগদে রূপান্তর করার, অর্থাৎ ব্যাংক বিবরণী থাকলে ওটাকে আমরা নগদ ধরবো, অর্থাৎ উল্টিয়ে ফেলবো। সো ব্যাংকটাকে আমরা নগদ ধরবো, আবার যদি ওখানে ক্রেডিট থাকে তাহলে আমরা ডেবিট ধরবো। কথা হচ্ছে জাস্ট আমরা দুইটা যে ব্যালেন্স আছে সেই দুইটাকে আমরা কি করব, জাস্ট উল্টিয়ে ফেলবো। সো ব্যাংক বিবরণীর ক্রেডিট উদ্বৃত্ত অর্থাৎ নগদান যে বই আছে বা নগদ বিবরণীর অনুযায়ী আমাদের কি ডেবিট উদ্বৃত্ত। এখন আপনি বলেন যে নগদের যে ব্যালেন্স সেখানে যদি ডেবিট উদ্বৃত্ত থাকে এটা দ্বারা আসলে কি বোঝায়? ব্যাংকে আমার টাকা আছে এটা বোঝায়, নাকি ব্যাংকের থেকে আমি অতিরিক্ত নিয়েছি এটা বোঝায়? ব্যাংকে আমাদের টাকা যখন থাকে তখন আমরা নগদান বই অনুযায়ী ব্যাংকের কি বোঝায়? ডেবিট ব্যালেন্স বোঝায়। সো এখানে যদি আমাদের অপশনটা এইভাবে আমরা একটু চেঞ্জ করে নিই যে ব্যাংক বিবরণী অনুযায়ী ক্রেডিট না ধরে আমরা ধরি যে নগদান বিবরণী অনুযায়ী ডেবিট, যেহেতু উল্টা হবে, নগদান বই আর হচ্ছে ব্যাংক বই এই দুইটা হচ্ছে সবসময় অপোজিট। তো নগদের ওখানে আমরা ব্যাংকের ওখানে আমরা নগদ বসালাম এবং ক্রেডিটের ওই জায়গাতে তাহলে আমরা ডেবিট বসালাম। সো নগদান বইয়ে ডেবিট উদ্বৃত্ত মানে হচ্ছে আমাদের ব্যাংকে টাকা জমা আছে। সো প্রথম যে প্রশ্নটি আছে এটার উত্তর হচ্ছে ব্যাংক জমার উদ্বৃত্ত। আশা করছি এই ধরনের প্রশ্ন আসলে আপনাদের আর কোনো সমস্যা হবে না। সো আপনার টেকনিকটা মনে রাখবেন যে ব্যাংক বিবরণী যদি বলে তাহলে ওটা আমরা নগদান বিবরণী করে নেব, এবং যেহেতু ব্যাংকের জায়গায় নগদ বসিয়েছি সো ওখানে ক্রেডিট থাকলে ডেবিট, ডেবিট থাকলে ক্রেডিট হয়ে যাবে। এটা দ্বিতীয়টা আমরা সলভ করব। এটা হচ্ছে অগ্রিম প্রাপ্ত আয়, এটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কি? সো এখানে এটা হচ্ছে মেনলি আপনার সমন্বয় যে জাবেদা আছে সেখান থেকে প্রশ্নটি আসছে। সো আপনার সমন্বয় জাবেদা থেকে প্রশ্ন কিন্তু পরীক্ষায় প্রতিবারই একটি করে থাকে, ঠিক আছে? এটা হচ্ছে আপনার এইচএসসি বলেন বা হচ্ছে আপনার যে অ্যাডমিশন এক্সাম আছে প্রতিটা ক্ষেত্রে কিন্তু সমন্বিত যে জাবেদাটা আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস। সো আপনাদেরকে এটা একটু খুবই মনোযোগ দিয়ে বুঝে নিতে হবে। সো আমরা একটা জিনিস সবসময় দেখব যে এখানে অগ্রিম প্রাপ্ত আয়, ঠিক আছে? সো আপনি একটা আয় করেছেন, যে আয়টা আপনি অগ্রিম পেয়েছেন, ঠিক আছে? ধরেন আপনি একটা ডাক্তার, তো আপনাকে মাসের শুরুতে ৫,০০০ টাকা দিয়ে দেওয়া হয়েছে যে এই মাসে যদি আমার কেউ অসুস্থ হয় আপনি তাকে সেবা দিবেন। সো এই যে আপনি আয়টা করেছেন এটা আপনার জন্য একটা কী হয়ে গেল? দায় হয়ে গেল যে আপনাকে সেই সেবাটা তাকে দিতে হবে। সো যদি আপনি অগ্রিম কোনো আয় করেন সেটাকে আমরা কি বলি? দায় বলি। আবার যদি ওই আয়টা বকেয়া থাকে সেক্ষেত্রে আমরা বলি এটা হচ্ছে এক ধরনের সম্পদ। তার মানে আপনি সেবা দিয়েছেন বাট টাকাটা এখন পাননি, এজন্য এটা হচ্ছে সম্পদ। বাট অগ্রিম যদি আপনি কোনো কিছু পেয়ে যান, কোনো অর্থ বা উপার্জন যদি পেয়ে যান সেক্ষেত্রে ওটাকে আমরা কি বলতে পারি? ওটাকে আমরা দায় বলতে পারি। আর এখানে এই যে অগ্রিম আর হচ্ছে বকেয়া যে দুইটা জিনিস বললাম, দুইটাই আপনার এখানে দুইটা প্রশ্ন, ঠিক আছে? যদি অগ্রিম কোনো আয় হয় সেটা হচ্ছে আপনার জন্য দায়, আর অগ্রিম যদি কোনো ব্যয় হয় সেক্ষেত্রে ওইটা আপনার জন্য সম্পদ। অর্থাৎ আপনাকে যে টাকাটা দিয়ে রেখেছে
তার জন্য কিন্তু এটা এক ধরনের সম্পদ হয়ে যাচ্ছে, তাই না, যে সে হচ্ছে এখান থেকে সেবাটা পাবে। সো আপনি যদি কাউকে কোনো অগ্রিম কোনো ব্যয় করে থাকেন, সেটা কিন্তু আপনার জন্য একটা সম্পদ হয়ে যাবে। সো এটা আমরা আরেকটা টেকনিক দিয়ে মনে রাখতে পারি, সেটা হচ্ছে এই যে অগ্রিম, অগ্রিম আর আয়, ঠিক আছে, এই যে অগ্রিম আয়, তাহলে এখানে অ আছে, ওখানে অ আছে, ঠিক আছে, এই দুইটা অ যদি মিলে যায় তাহলে হচ্ছে আমরা ওইগুলা কি বলবো, আপনার দায় বলবো, আর যদি না মেলে সেগুলোকে আমরা সম্পদ বলবো, ঠিক আছে। আচ্ছা, এটা আপনি এখন বলতে পারেন যে এটা সবসময় তো মিলবে না, তাই না। এখন কেমন মিলবে না, এখানে আয়ের ক্ষেত্রে আমি যদি এখানে একটা ব্যয় ধরি, ধরে নিই যে হচ্ছে আপনার বেতন, ঠিক আছে। সো যদি বেতন হয়, যে অগ্রিম কোনো বেতন দেওয়া হয়েছে, সো অগ্রিম যদি আপনি কোনো বেতন দিয়ে থাকেন, তাহলে বেতনটা হচ্ছে এক ধরনের ব্যয়, তাহলে অ আর ব মিলে নাই, তাহলে ওইটা হচ্ছে হিসাবটা হচ্ছে 5 ধরনের হিসাব আছে, সেই হিসাবের মধ্যে থেকে আপনার যে বেতন এটা হচ্ছে এক ধরনের ব্যয়, আর ওটা আপনি কি করেছেন, অগ্রিম দিয়েছেন, তাহলে অগ্রিমের অ আর ব্যয়ের ব, এই দুইটা মিলে আমরা একটা ইকুয়েশন তৈরি করছি, যেটা হচ্ছে দুইটা যদি না মেলে তাহলে ওইটাকে আমরা বলবো সম্পদ। তাহলে অগ্রিম যদি আপনি কোনো ব্যয় করে থাকেন, সেটা আপনার জন্য একটা সম্পদ হয়ে গেল। এরপর 3 নম্বর, সেটা হচ্ছে অলিক সম্পদ। অলিক সম্পদ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে নিচের কোনটি অলিক সম্পদ নয়। এখান থেকে আপনারা যেটা করবেন, এখানে যে 3টা অপশন আছে অলিক সম্পদের, এই 3টা অপশন আপনারা মুখস্থ করবেন, অর্থাৎ প্রাথমিক খরচাবলী, অবলেখকের কমিশন এবং শেয়ার যে অবহার, এই 3টা যে অপশন আছে, এই 3টা হচ্ছে আপনার অলিক সম্পদ। বাট সমাপনী যে মজুত পণ্য আছে, এটা কিন্তু আপনার অলিক সম্পদ নয়। তাহলে এখান থেকে আপনার অলিক সম্পদ নয় প্রশ্নটি তো একটা অ্যান্সার, বাট অলিক সম্পদ কোনটি, এই প্রশ্নটি কিন্তু আপনার পরীক্ষাতে চলে আসতে পারে। সো আপনি যেটা করবেন, এইখান থেকে এই 3টা অপশনই খুব গুরুত্বপূর্ণ, এবং বিগত অনেকগুলো পরীক্ষায় কিন্তু এই 3টা অপশন থেকে প্রশ্ন এসেছে। তো আপনারা যেটা করবেন, এই 3টা অপশন এখান থেকে মুখস্থ করবেন। এরপর হচ্ছে অবচয় নির্ণয় করতে হবে আপনাকে। হ্যাঁ, একটা এখানে প্রশ্ন দেওয়া আছে, সেটা হচ্ছে সরলরৈখিক পদ্ধতিতে প্রথম 2 বছরের অবচয় হচ্ছে 4,000 টাকা, 4,500 টাকা এবং 4,500 টাকা হলে, অর্থাৎ 2 বছরই সমান, 2 বছরে যদি সরলরৈখিকে আপনার অবচয়ের পরিমাণ সমান হয়, তাহলে মূল্য হ্রাসের মোট পরিমাণ কত, 9,000 টাকা। এটা খুবই সিম্পল একটা প্রশ্ন। হ্যাঁ, আর একটা জিনিস এখানে আপনাদেরকে আমি বলে দিই, সেটা হচ্ছে সরলরৈখিকের ক্ষেত্রে আপনার অবচয়টা সবসময় কী হয়, সবসময় অবচয়টা প্রতি বছর সেম হয়, ঠিক আছে। আর হচ্ছে ক্রমহ্রাসমানের ক্ষেত্রে অবচয়টা প্রতি বছর কী হয়, কমতে থাকে, যেহেতু ক্রমহ্রাসমান আমরা বলছি, তার মানে কি প্রতি বছর ওইটা কমতে থাকবে। তো মূল্য হ্রাসের মোট পরিমাণ হচ্ছে 4,500 টাকা এবং 4,500 টাকা, দুইটা মিলে 9,000 টাকা। এরপর হচ্ছে নগদ বাট্টা, এখান থেকে আমাদেরকে বাট্টা বের করতে হবে। এই নগদ বাট্টা থেকে একটি প্রশ্ন এখানে এসেছে। বাট্টা থেকে প্রতি বছরই এইচএসসি পরীক্ষাতে একটি করে কোশ্চেন আসে। এখানে বাট্টা কত ধরনের আছে, নগদ বাট্টা কয় প্রকার, কারবারি বাট্টা কয় প্রকার, ঠিক আছে। এই বাট্টা সম্পর্কিত যে বিষয়গুলো আছে, এগুলো আপনারা সুন্দরভাবে বুঝে নেবেন। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে রমেশ ব্রাদার্স 2/10, এটা 10 ছিল মেবি, নিট 30 শর্তে 40,000 টাকা একটি পণ্য ক্রয় করলেন, 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করলে তাকে কত টাকা পরিশোধ করতে হবে। এখানে কনসেপ্টটা আমি আপনাদেরকে বোঝাই, আপনারা মেবি এটা অনেকে জানেন, যেহেতু আপনাদের হচ্ছে এইচএসসিতে আসার আগে এসএসসিতে আপনারা করছেন। এই ম্যাথগুলা খুবই একটা কমন ম্যাথ, পরীক্ষায় এমন কোনো পরীক্ষা নাই যে পরীক্ষায় এই প্রশ্নগুলো আসে না। তো এই যে 2/10 এবং নিট 30, এটা দ্বারা আসলে কি বোঝায়, এটা দ্বারা বোঝায় আপনি একটা বাকিতে পণ্য ক্রয় করছেন, সেটা যদি আপনি 10 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করেন, তাহলে আপনাকে 2% বাট্টা দেওয়া হবে। আর যদি না পরিশোধ করতে পারেন, সেক্ষেত্রে 30 দিনের মধ্যে আপনাকে টাকাটা অবশ্যই পরিশোধ করতে হবে। সো সে যেহেতু 10 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করছে, তার মানে 2% সে কী পাবে, বাট্টা পাবে। এবং 40,000 টাকা 2% বাট্টা কত টাকা হয়, আপনারা বের করে জাস্ট বাট্টার পরিমাণটা বের করে ফেলবেন। কথা আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন, যেহেতু 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করছে, সেজন্য তাকে কী করতে হবে, একটা বাট্টা সে পাবে, 2% এখানে বাট্টা হবে। তাহলে 40,000 টাকা 2% করলে এখানে আপনারা পাবেন 800 টাকা। এরপর হচ্ছে অবচয়ের হার। অবচয়ের হার হচ্ছে আপনাকে বের করতে হবে। উদ্দীপক ছিল মুন স্টার কোম্পানি 1 জানুয়ারি 2020 তারিখে 1 লক্ষ টাকাতে একটি মেশিন ক্রয় করে, যেটির আয়ুষ্কাল ছিল 10 বছর এবং ভগ্নাবশেষ মূল্য ছিল মাত্র 5,000 টাকা। সো আপনারা জানেন যে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে কিন্তু ভগ্নাবশেষ মূল্য কনসিডার করা হয় না, অর্থাৎ বিবেচনা করা হয় না। এবং যদি সরলরৈখিক পদ্ধতিতে এখানে আমরা হিসাব করতাম, সেক্ষেত্রে এখানে একটা ভগ্নাবশেষ মূল্য এখানে বিবেচনা করতে হতো। সো ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে বার্ষিক অবচয়ের পরিমাণ বের করতে হবে।
তো আমরা এখানে যেটা করবো, এখানে ভগ্নাবশেষ মূল্যটা আমরা 1 লক্ষ টাকা থেকে বাদ দিব না, আমরা জাস্ট পার্সেন্টেজ এখান থেকে প্রথম বছরে কত টাকা আসে সেটা আমরা করব। সো পার্সেন্টেজ যেহেতু এখানে দেওয়া নাই, আমরা জানি যে ক্রমহ্রাসমান যে জের পদ্ধতি, এখানে আপনাকে যদি জের মানে হচ্ছে কি বলা যায়, ওটা হচ্ছে আপনার ক্রমহ্রাসমান পদ্ধতি বার্ষিক যে অবসরের হার, ঠিক আছে। সো হারটা বের করার যে সূত্র আছে সেটা হচ্ছে n বাই আপনার হচ্ছে যে আয়ুষ্কাল, ঠিক আছে, 100 বাই যে আয়ুষ্কাল আছে সেটা দিয়ে আপনি ভাগ করবেন এবং গুণ করবেন 2। আর যদি সরলরৈখিক হয়ে থাকে সেক্ষেত্রে 100কে জাস্ট n দ্বারা ভাগ করলেই আপনি হচ্ছে হারটা পেয়ে যাবেন। যেহেতু এটা ক্রমহ্রাসমান পদ্ধতি, আপনারা কি করবেন, 100কে প্রথমে n দ্বারা ভাগ করবেন, n মানে হচ্ছে আয়ুষ্কাল। সো 100কে আমরা যদি আয়ুষ্কাল 10 দ্বারা ভাগ করি, এখানে টোটাল আসে হচ্ছে 10 এবং সাথে যদি 2 গুণ করি তাহলে আমাদের উত্তর হবে 20, অর্থাৎ 20% হারে আমাদেরকে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করতে হবে। সো কথাটা যেহেতু একটু মানে ক্লিয়ার হয়নি, আমি ক্লিয়ার করি। আপনি যদি সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করেন সেক্ষেত্রে 100 ভাগ n, অর্থাৎ n মানে হচ্ছে আয়ুষ্কাল, তাহলে হয়ে গেল। যদি এখানে সরলরৈখিক হইতো আমরা কী করতাম, 100 ভাগ 10, তাহলে 10%। বাট যখন ক্রমহ্রাসমান হবে ওই 10-এর সাথে আপনাকে কী করতে হবে, আরেকটা 2 গুণ করতে হবে জাস্ট, তাহলে এখানে হবে হচ্ছে 10%। এরপর হচ্ছে অবচয়ের ব্যয় আপনাকে বের করতে হবে, অর্থাৎ সরলরৈখিক পদ্ধতিতে দ্বিতীয় বছরের যে অবচয় সেটা কত টাকা, টাকার পরিমাণ আপনাকে বের করতে হবে, এবং সেটা হচ্ছে দ্বিতীয় বছরের। আর ক্রমহ্রাসমানের জের পদ্ধতির যে নিয়মটা সেটা হচ্ছে আপনি প্রথম বছরের যে অবচয়টুকু হয়েছে সেটা মূল টাকা থেকে আপনি কী করবেন, বিয়োগ করবেন। বিয়োগ করার পরে যে টাকা থাকবে সেইটার উপরে আপনি হচ্ছে আবার নতুন করে অবচয় করবেন। সো এখানে প্রথম বছরে যদি আমরা 20% অবচয় কাটি, সেটা হচ্ছে 1 লাখের 20% হচ্ছে কত হয়, 20,000 টাকা। সো 1 লক্ষ টাকা থেকে আমরা যখন 20,000 টাকা বাদ দেবো, তাহলে আমাদের হাতে এখন বর্তমানে আছে 80,000 টাকা। এই 80,000 টাকাকে আমরা নতুন করে আবারও 20% করবো, তাহলে আর তখন 16। তাহলে দ্বিতীয় বছরের অবচয় আমাদের কত টাকা হবে, দ্বিতীয় বছরের অবচয় কত টাকা হবে, এটা তো এটা হচ্ছে সরলরৈখিক পদ্ধতিতে বলছে। সো সরলরৈখিক পদ্ধতিতে আপনারা কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে প্রতি বছরের যে অবচয়ের মূল্য সেটা কিন্তু প্রতি বছর সেম হবে, আর ক্রমহ্রাসমানের ক্ষেত্রে ওইটা প্রতি বছর কী হয়, চেঞ্জ হয়। সো এখানে নিয়মটা হচ্ছে আমাদের প্রথমে তো আমরা হার বের করছি, যে হার হচ্ছে 10%, যেহেতু সরলরৈখিক 100 বাই n, তাহলে হচ্ছে 10%। আর সরলরৈখিকের ক্ষেত্রে মূল টাকা থেকে আমাদের ভগ্নাবশেষ মূল্যটা কী করতে হয়, বাদ দিতে হয়। সো 1 লক্ষ টাকা থেকে আমরা 5,000 টাকা বাদ দিব, তাহলে আমাদের হচ্ছে 95,000 টাকা, এখান থেকে 10% তাহলে 9,500 টাকা। ওকে, হ্যাঁ। এরপর হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি থেকে একটা প্রশ্ন এসেছে, ইতালির কোন শহরে সর্বপ্রথম দুতরফা দাখিলা পদ্ধতির প্রচলন হয়, এটা হচ্ছে মিলানে। এরপর হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য কি, হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্য হচ্ছে তথ্য সরবরাহ করা। আমরা যে হিসাবগুলো করি সবই হচ্ছে টপ ম্যানেজমেন্ট বা হচ্ছে যারা ডিসিশন মেক করে তাদেরকে ব্যবসা সম্পর্কিত যে তথ্যগুলো আছে, আমাদের যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আছে, হিসাব বিজ্ঞান আমরা যে নবম দশম শ্রেণী এবং হচ্ছে উচ্চ মাধ্যমিকে যে আর্থিক বিবরণীগুলো করি, এইগুলো থেকে আসলে টপ ম্যানেজমেন্ট কী করে, ডিসিশন নেয়। তাদেরকে এই তথ্যগুলো সরবরাহ করাই হচ্ছে হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্য। এরপর হচ্ছে পুঞ্জীভূত অবচয় কি, পুঞ্জীভূত অবচয়টা কি, এটা হচ্ছে মানে তো একটা প্রশ্ন আসছে, বাট আপনাকে আমি এমনভাবে জিনিসটা বোঝাবো আপনি এখান থেকে প্রতি বছর একটা করে কোশ্চেন কমন পাবেন, হুবহু এটা পাবেন তা না, বাট এই টপিক থেকে যেটা আসুক আপনি পারবেন। পুঞ্জীভূত অবচয় কি, এটার উত্তর হচ্ছে বিপরীত সম্পদ। সো কেন বিপরীত সম্পদ এটা আপনাদেরকে আমি একটু বলি। বিপরীত সম্পদ মানেটা কি, বিপরীত সম্পদ হচ্ছে যখন কোনো হিসাব কোনো সম্পদকে কমিয়ে দেয় তখন সেটাকে আমরা বিপরীত সম্পদ বলি। যখন কোনো হিসাব কোনো দায়কে কমিয়ে দেয় সেটাকে আমরা বিপরীত দায় বলি। যখন কোনো হিসাব কোনো আয়কে কমিয়ে দেয় তখন সেটাকে আমরা বিপরীত আয় বলি। সেমভাবে মূলধনের ক্ষেত্রেও এইটা, সেমভাবে ব্যয়ের ক্ষেত্রেও এইটা, সেমভাবে উত্তোলনের ক্ষেত্রেও এইটা। তার মানে পুঞ্জীভূত অবচয়টা কীভাবে আপনার সম্পদকে কমায়। একটু আগে আমরা যে অবচয়ের অঙ্কটা করলাম, প্রথম বছরে সে 1 লক্ষ টাকা দিয়ে একটা যন্ত্রপাতি কিনছে, সো তার হাতে কী আছে, 1 লক্ষ টাকার একটা সম্পদ আছে। এবং প্রথম বছর শেষে বা দ্বিতীয় বছর শেষে দেখা গেল যে প্রথম বছরে 20,000 টাকা অবচয় হয়েছে, পরের বছর 20,000 টাকা, 40,000 টাকা অবচয় হয়েছে, যেটার নাম আমরা বলি পুঞ্জীভূত অবচয়। সো এই পুঞ্জীভূত অবচয়টা বাদ দেওয়ার পরে আমাদের হাতে থাকে
60,000 টাকার সম্পদ। তার মানে 2 বছর শেষে আমাদের কাছে সম্পদ আছে 60,000 টাকা। সো 1 লক্ষ টাকা থেকে তার হাতে এখন বর্তমানে আছে 60,000 টাকা। সো এর মানে হচ্ছে পঞ্চমীতে অবচয়টা অবশ্যই কী করলো, আপনার সম্পদকে কমিয়ে দিল। এই জন্য আমরা কী করি, পঞ্চমীতে অবচয়কে বলি বিপরীত সম্পদ হিসাব। এবং অবচয় কিন্তু একটা ব্যয় হিসাব। যদি এই প্রশ্নটা আসে যে অবচয় কি, অবচয় কি আপনার বিপরীত সম্পদ? না, অবচয় হচ্ছে একটা নিজে একটা ব্যয়, ঠিক আছে, এটা হচ্ছে ব্যয় বৃদ্ধি করে। ওকে, সেমভাবে আপনার হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি, ঠিক আছে, এটা হচ্ছে কি করে, আপনার দেনাদারকে কমিয়ে দেয়। সো এটা হচ্ছে এক ধরনের বিপরীত সম্পদ। এবং হচ্ছে অনাদায়ী দেনা সঞ্চিতি, যেটা আপনার দায়কে কমিয়ে দেয়, ঠিক আছে, সেটা হচ্ছে বিপরীত দায়। এই ধরনের যতগুলো জিনিস আছে সবই হচ্ছে বিপরীত হিসাবে যাবে, ঠিক আছে। আপনারা হয়তো বুঝতে পারছেন বিষয়টা। উত্তোলন, উত্তোলন কিন্তু একটা বিপরীত মূলধন, ঠিক আছে। উত্তোলন করলে কী হয়, মূলধন কমে যায়। সো এটা একটা বিপরীত মূলধন হয়। এটাকে আমরা অনেক সময় কন্ট্রা হিসাবও বলে থাকি। অনেক সময় আসে যে নিচের কোনটি একটি কন্ট্রা হিসাব, পুঞ্জীভূত অবচয় একটি কন্ট্রা হিসাব, আমাদের এই পাওনা এগুলো একটা কন্ট্রা হিসাব। আপনাদেরকে এগুলো একটু মাথায় রাখতে হবে। এরপর মজুত পণ্য মূল্যায়ন করতে হবে আমাদেরকে। সমাপনী মজুদের ক্রয় মূল্য ছিল 2.5 লক্ষ টাকা এবং বাজার মূল্য 1,70,000। এবং 8,000 টাকা কী হয়েছে, পণ্য আগুনে বিনষ্ট হয়েছে এবং বীমা কোম্পানি 50% ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে। এটা খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন। এবং 4,000 টাকার অবিকৃত মনিহারি এখানে কী ছিল, অন্তর্ভুক্ত ছিল। সো অনেকগুলো বিষয় এখানে অন্তর্ভুক্ত আছে। সো আর্থিক বিবরণীতে সমাপনী মজুদ পণ্য কত টাকা দেখাতে হবে। আপনারা এখানে প্রথমে একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে বাজার মূল্য আছে 1 টাকা আর ক্রয় মূল্য আছে 1 টাকা, 2 টাকা। প্রথমে আমাদেরকে সিলেক্ট করতে হবে 2 টাকার মধ্যে থেকে আমরা কোন টাকাটা নিব। তো আপনাদেরকে আমি বলে দিই, সেটা হচ্ছে 2 টাকার মধ্যে থেকে বাজার মূল্য নেব নাকি ক্রয় মূল্য নেব, এই ধরনের কোনো রুলস আমাদের হিসাব বিজ্ঞানে নাই। আমাদের রুলস আছে কি, যে রক্ষণশীলতার নীতি অনুযায়ী আমাদেরকে যেই টাকার পরিমাণটা কম আমরা সেই টাকাটা নেব। তাহলে আমরা এখান থেকে 2টা জিনিস শিখলাম। এই যে আমরা সমাপনী মজুদের মূল্যায়নের ক্ষেত্রে কোন নীতিমালা গ্রহণ করা হয়, রক্ষণশীলতার নীতি। আবার যে 2 টাকার মধ্যে যে টাকাটা কম সেই টাকাটা আমরা কেন নেব, এটাও আমাদেরকে বলেছে রক্ষণশীলতার নীতি। সো এখানে রক্ষণশীলতার নীতি অনুযায়ী বাজার মূল্য 1,70,000 টাকা, এই টাকাটা আমরা এখান থেকে ধরবো যে আমাদের সমাপনী মজুদ ছিল। ওকে, এরপর আগুনে বিনষ্ট হয়ে গেছে, সেটা ওর মধ্যে অন্তর্ভুক্তই ছিল, তাহলে 1,70,000ই আছে। এরপর 4,000 টাকা কি ছিল, অবিকৃত একটা মনিহারি ছিল, যেটা আসলে সমাপনী মজুদের মধ্যে যাওয়ার কথা না, সেটা থাকার কথা আপনাদের মনিহারের মধ্যে। তাহলে মনিহারের মধ্যে না থেকে সেটা আমাদের সমাপনী মজুদের মধ্যে রয়ে গেছে। সো এই জন্য এটাকে কী করতে হবে, বাদ দিতে হবে, যে ওইটা তো সমাপনী মজুদ অ্যাকচুয়ালি না। মজুদ পণ্য মানে হচ্ছে আমাদের যে পণ্য তৈরি করার জন্য, যে প্রোডাক্ট তৈরি করার জন্য যে মেটেরিয়ালগুলো আমরা নিয়ে এসেছিলাম, কাঁচামালগুলো নিয়ে এসেছিলাম, এগুলোকে আমরা বলি সমাপনী মজুদ। সো মনিহারি আসলে সমাপনী মজুদের মধ্যে থাকলে একটা ভুল আছে, ওইটা আমরা বাদ দিয়ে দেবো। তো এই জন্য হচ্ছে এখানে 1,66,000 টাকা। তো এখান থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা আমরা দেখলাম, সেটা হচ্ছে সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করা হয় কোন পদ্ধতি অনুসরণ করে, রক্ষণশীলতার নীতি। এবং রক্ষণশীলতার নীতি আমাদেরকে কি বলেছে, যে এই টাকাটা কম সেটা নিতে হবে। বুঝতে পেরেছেন? এই প্রশ্নটা আপনি অনেকগুলো বোর্ডে পাবেন। এরপর অস্বাভাবিক ক্ষতি, অস্বাভাবিক যদি কোনো ক্ষতি হয়ে থাকে সেটা মানে কিভাবে আমরা লিপিবদ্ধ করব, এটা আমরা এখান থেকে দেখব। 8,000 টাকার পণ্য আগুনে বিনষ্ট হয়েছে এবং বীমা কোম্পানি 50% দিতে সম্মত হয়েছে, তাই না, এইটা ওখানে আমাদের ছিল। সো চলতি বছরে আগুনে বিনষ্ট ব্যয় বাবদ আয় বিবরণীতে কত টাকা দেখাতে হবে। সো যেহেতু বীমা কোম্পানি আমাদেরকে 4,000 টাকা অর্থাৎ 50%, 8,000 টাকার 50% কত, 4,000 টাকা হয়। সো 4,000 টাকা দিতে রাজি হয়েছে। আর 4,000 টাকা আমাদের তাহলে কি করতে হবে, আমাদের ব্যয় হিসাবে অন্যান্য যে ব্যয় আছে আমাদের হচ্ছে আয় ব্যয় বিবরণীতে, সেখানে কিন্তু এটা দেখাতে হবে। এরপর লেনদেনের যে প্রভাব, লেনদেনের প্রভাব থেকে প্রশ্ন এসেছে। এটা হচ্ছে লেনদেনের ফলশ্রুতিতে পরিবর্তন ঘটে সম্পদের দায়ের এবং মালিকানা সত্ত্বের। আমরা যে টেবুলার ছক বলি বা হিসাব সমীকরণ, সেখানে কি হয়, যে কোনো একটি লেনদেনের কারণে সম্পদ দায় এবং মালিকানা সত্ত্বের যে 3টি আলাদা আলাদা আমাদের কি থাকে, ঘর থাকে, সেখানে কিন্তু এগুলো পরিবর্তন ঘটায়। সো এটা উত্তর 3টাই হবে। এরপর ভ্যাট থেকে একটি প্রশ্ন এসেছে। 3 বছর মেয়াদে 30,000 টাকার পণ্য কী করা হয়েছে, বিমা করা হয়েছে এবং বিমার উপর 14% ভ্যাট ধার্য করা হলে প্রাপ্য হিসাবের পরিমাণ কত টাকা হবে। সো এটা হচ্ছে আপনাদেরকে যেটা করতে হবে, এটা হচ্ছে আপনারা জাস্ট 14% কাটবেন,
30,000-এর কাটার পরে ওইটা যোগ করবেন, তাহলে দেখবেন যে 3×14 কত হয় 42। সো 4,200 টাকা করে যোগ হবে, দিলে আপনারা হচ্ছে 34,200 টাকা উত্তরটা পেয়ে যাবেন। এরপর হচ্ছে নীতিগত ভুল। আচ্ছা, আমি এই প্রশ্নটা দেখছেন, আমি কিন্তু খুব বেশি বোঝালাম না, কারণ হচ্ছে এখানে আসলে বোঝানোর তেমন কিছু নেই, জাস্ট ছোটো একটা ক্যালকুলেশনের অঙ্ক। এই জন্য আর কি, যেগুলো আপনাদের বোঝানোর দরকার, যে প্রশ্নগুলো খুব বেশি আসবে এবং ওই রিলেটেড অনেক ইনফরমেশন আরও বেশি বেশি আসে, সেগুলো আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আর কি। সো নীতিগত ভুল, হ্যাঁ, নীতিগত ভুলটা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক এইচএসসির যে এবং হচ্ছে অ্যাডমিশনের জন্য। সো এটা একটু বোঝার চেষ্টা করেন। আসবাবপত্র ক্রয় করে ক্রয় হিসাবে ডেবিট করা হয়েছে, এটি কোন ধরনের ভুল? তো উত্তর আমরা দেখছি যে নীতিগত ভুল, বাট আপনাদেরকে যেটা করতে হবে, এখানে যে 4টা ভুল আছে, এই 4টা ভুল সম্পর্কে আপনাদেরকে জানতে হবে, কারণ এই 4টা ভুলে অন্য আরেকটা ভুল আপনার পরীক্ষা দেখবেন চলে আসছে। যখন অন্য একটা উদ্দীপক দিয়ে বলবে নিচের কোনটি ভুল, তখন অ্যান্সার হবে লেখার ভুল বা বাদ পড়ার ভুল বা পরিপূরক ভুল। সো কোনগুলোকে লেখার ভুল বলে, কোনগুলোকে বাদ পড়ার ভুল বলে, কোনগুলোকে পরিপূরক ভুল বলে এবং কোনগুলোকে নীতিগত ভুল বলে, এইগুলা আপনারা যদি খুব ভালোভাবে ক্লিয়ার থাকেন, তাহলে আপনাদের জন্য জিনিসটা কী হবে, ইজি হবে। সো আমরা দেখি, সেটা হচ্ছে আসবাবপত্র ক্রয় করে যদি আমরা ডেবিট হিসাবে ক্রয় লিখি, তাহলে এখানে ভুল হয়েছে কেন? ভুল হয়েছে কারণ হিসাব বিজ্ঞানের একটা নীতিমালা আছে, সেই নীতিমালাটার নাম হচ্ছে আপনার হচ্ছে নীতিগত ভুল। ঠিক আছে, নীতিগত ভুলটা আসলে কি বলে? নীতিগত ভুলটা হচ্ছে যখন আপনি কোনো সম্পদকে সম্পদ না লিখে আয় হিসাবে লিপিবদ্ধ করবেন বা ব্যয় হিসাবে লিপিবদ্ধ করবেন, এটা তার মানে কী হয়েছে, একটা নীতির ভুল হয়েছে। হিসাব বিজ্ঞান একটা নীতিমালা, প্রসেস বা পলিসি ফলো করে চলে, যেটাতে কি বলে, আপনার যদি কোনো সম্পদ হয় তাহলে আপনি সম্পদ হিসাবে লিখবেন, যদি আয় হয় তাহলে আয় হিসাবে লিখবেন। বাট যদি এই ভুলটা হয়, নীতির কোনো ভুল হয়, আপনার সম্পদ লেখার কথা লিখছেন ব্যয়তে, তাহলে এটা একটা নীতিমালার ভুল হলো। এই জন্যই জাস্ট এটা একটা নীতিমালার ভুল। বাট আপনাকে যেটা করতে হবে, এখানে নীতিমালা কি আসলে ভুল হয়েছে কিনা, আপনি কিভাবে বুঝবেন যে এটা হচ্ছে এখানে নীতিমালার ভুল হয়েছে? আসবাবপত্র ক্রয় করে ক্রয় হিসাবে ডেবিট করা হলো। এখন আপনারা আমাকে বলেন যে আসবাবপত্র ক্রয় করলে এটা আসলে কী লেখা উচিত, আসবাবপত্র লেখা উচিত নাকি হচ্ছে ক্রয় হিসাবে লেখা উচিত? এটা আসবাবপত্র হিসাবে লেখা উচিত, কারণ হচ্ছে কোনো সম্পদ ক্রয় করলে সবসময় আমাদেরকে কী করতে হয়, সম্পদ হিসাবে ডেবিট করতে হয়। যদি আমরা কোনো যন্ত্রপাতি ক্রয় করি তাহলে যন্ত্রপাতি হিসাব ডেবিট, যদি কোনো মেশিন ক্রয় করি তাহলে মেশিন হিসাব ডেবিট, যদি কোনো আসবাবপত্র ক্রয় করি তাহলে আসবাবপত্র ডেবিট। বাট কখনোই ওইগুলা ক্রয় হিসাবে লিপিবদ্ধ করা যাবে না। আমরা ক্রয় হিসাবে লিপিবদ্ধ করবো সেই সকল জিনিসগুলাই যেগুলো আমরা বিক্রয় করার উদ্দেশ্যে ক্রয় করেছি। তাহলে আসবাবপত্র আমরা কী করি, ব্যবহার করার উদ্দেশ্যে ক্রয় করি। সো এটা বিক্রয়ের উদ্দেশ্য নয়, এই জন্য আমরা ওখানে ক্রয় লিখতে পারবো না। আমরা আসবাবপত্র একটি সম্পদ, এটা কি লেখার কথা, সম্পদ হিসাব বা আসবাবপত্র হিসাব ডেবিট করার কথা। সো আমরা যেহেতু এখানে নীতিমালার নিয়মের একটি ভুল করেছি, সো এটাকে আমরা কি বলবো, নীতিগত ভুল বলবো। আর লেখার ভুল কোনটা? লেখার ভুল হচ্ছে আপনি 10,000 টাকার জায়গায় 1,00,000 টাকা লিখছেন, এটা হচ্ছে একটা লেখার ভুল। আবার বাদ পড়ার ভুল কোনগুলো, কোনো একটা এন্ট্রি আপনি খতিয়ান থেকে রেওয়া মিলে অন্তর্ভুক্তই করেননি, এটা আপনার বাদ পড়ে গেছে টোটালি, এটা হচ্ছে বাদ পড়ার ভুল। এবং পরিপূরক ভুল, পরিপূরক ভুলটা কি? পরিপূরক ভুলটা হচ্ছে কোনো একটা এন্ট্রি ভুল হয়েছে, আবার কোনো একটা এন্ট্রি দ্বারা সেটা কি হয়েছে, সংশোধন হয়ে গেছে। অর্থাৎ রহিম হিসাবে 5,000 টাকা লিখতে যেয়ে আপনি ওইটা 50,000 টাকা লিখছেন ডেবিটে, আবার করিম হিসাবে 5,000 টাকা ক্রেডিট করতে যে 50,000 টাকা করছেন, তাহলে ডেবিট ক্রেডিট কী হয়ে গেল, আপনার সমান হয়ে গেল। এই যে পরিপূরক হয়ে গেল, একটা আরেকটার পরিপূরক হিসেবে কাজ করলো, এটাকে আমরা বলি পরিপূরক ভুল। সো এইভাবে আপনাদেরকে যে প্রশ্নগুলো বেশি করে আমি আর কি বোঝানোর চেষ্টা করলাম, এই প্রশ্নগুলো বেশি করে আসলে বোঝানোর কারণ হচ্ছে এটাই, আপনাদেরকে বোঝানো যে এই প্রশ্নগুলো বারবার কিন্তু পরীক্ষা আসবে, ভিন্ন রূপে আসবে। সো এই প্রশ্নগুলো নিয়ে আপনাদেরকে ভালোভাবে স্টাডি করতে হবে, আর যে ম্যাথগুলো আছে আপনাদেরকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। সো আমাদের আজকের যে পর্বটা, এখানে আমরা 15টা প্রশ্ন সলভ করেছি। পরের যে পর্বটা হবে সেখানে আমরা পরবর্তী যে 15টি প্রশ্ন আছে সেগুলো নিয়ে কাজ করব, এবং সেগুলো আপনাদেরকে এইভাবেই বুঝিয়ে বুঝিয়ে পড়ানোর চেষ্টা করব, যাতে করে আপনাদের একটা প্রশ্ন তো সলভ আমরা করতেছি, পাশাপাশি ওই রিলেটেড আরও যতগুলো প্রশ্ন এর আগে পরীক্ষায় এসেছে বা আসতে পারে, সেই প্রশ্নগুলো আমরা যেন অ্যান্সার করতে পারি সেভাবে সলভ করার চেষ্টা করব। সো ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে।
ওইটাই। দেখেছো? যাতে হাসিটা না লেগে যায়, একটা গভীর মনোযোগ দিছিলাম। ডিজাইনটা দেখো কত মনোযোগ দিয়ে করা লেগেছে। তোমার ওই ভিডিওর মধ্যে না এসে ফেলি এক কথা বারবার বলছি না। দাঁড়াও, মনে করে বলি। ও, অনেক পরীক্ষায় আসে এই প্রশ্নটা, অনেকগুলো পরীক্ষায় পাবেন। এই কথাটা তুমি 2 বার বললে দুইটা ও প্রশ্ন। কয়দিন ক্লাস ক্লাস নেওয়া হয়নি তো একটু জড়াই যাচ্ছে। তুই আমারে শিখাবি